ওভারঅল আপনি যদি আমাকে বলেন যে ভালো ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কে করেছে, আমি বলবো সাকিব আল হাসান। চান্দিকা হাথুরু সিং, আমি আবারও বলছি যে এটা অবশ্যই ও অনেকের কাছে প্রশ্নবিদ্ধ কোচ বা বাট অ্যাজ এ টেকনিক্যাল কোচ হিসাবে অনেক ভালো কোচ ছিলেন। যখন আমি 2006-এ আমার ফার্স্ট ক্লাস ডেবু হয়, তখন চিন্তা ওইভাবে করি নাই যে বাংলাদেশ টিমের হয়ে এতগুলো টেস্ট ম্যাচ খেলতে পারবো। বাট অ্যাট দ্য এন্ড এখন যেভাবে বিদায় নিলাম, আমার কাছে মনে হয় যে আমি ভেরি মাচ হ্যাপি যে বাংলাদেশের হয়ে 39 টেস্ট ম্যাচ খেলতে পেরেছি। তো এটা আমার জন্য অনেক বড়, আমি মনে করি প্রাপ্য। কারণ আপনি বাংলাদেশের জন্য একটা টেস্ট খেলেন আর 50টা টেস্ট খেলেন বা 100 টেস্ট খেলেন, আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন। এবং আমার মনে হয় যে আমি 10-12 বছর টিমের সাথে থেকেছি এবং টিমের হয়ে খেলেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে। এটা আমার জন্য অনেক বড় একটা মানে প্রাইডের ব্যাপার ছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি চেষ্টা করে গেছি যে আমি দেশের জন্য যতটুকু দেওয়ার এবং যেভাবে আপনার কন্ট্রিবিউশন করা যায়, সেটা ব্যাটিং করে হোক, কিপিং করে হোক, চেষ্টা করেছি আমি, মানে প্রয়োজনে, দলের প্রয়োজনে সেভাবে খেলা। তো আলহামদুলিল্লাহ আমি হয়তো আরও বেটার আমার টেস্ট কেয়ার হতে পারতো, বাট এখন যেটা হয় নাই সেটা নিয়ে আসলে আমার এখন আফসোস করার আমি মনে করি না, কারণ যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি 2011 ওয়ার্ল্ড কাপে আমার মনে আছে, আমরা যখন ইংল্যান্ডকে হারালাম চিটাগংয়ে, হারানোর পর আমরা যখন হোটেলে ফিরছিলাম, তখন আমার ওই রাতটার কথা আমার এখনও মানে মাঝে মাঝে স্মরণ হয়। কারণ আমাদের খেলা শেষ হয়েছিল 10টার সময়, আমরা হোটেলে ফিরেছিলাম রাত 1টার সময়। মানুষজন রাস্তায় যেভাবে আমাদের জন্য ওয়েট করছিল, রাস্তায় শুয়েছিল, আমাদেরকে যেতে দেবেন, আমাদের সাথে তারা চেয়ার্স করবে। আমাদের পরে আপনি জানেন যে আর্মি থেকে লোকজন এসে ওই মানুষগুলোকে সরাই আমাদেরকে হোটেলে নিয়ে গেছিলো। হোটেলের সামনে প্রচুর মানুষ ছিল। তো ওই রাতটা আমাকে এখনও মাঝে মাঝে নাড়া দেয় যে আসলে বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসে ক্রিকেটারদেরকে এবং ক্রিকেটকে ভালোবাসে। দেখুন, আমি তো আগে বলেছি যে আমি টি-20 এবং মানে ডিপিএল এবং বিপিএলটা খেলবো। আমি এনসিএলের টি-20টা খেলবো, বাট অফকোর্স আমি চেষ্টা করব যে ওয়ানডে ফরম্যাটও যেহেতু এখনও আছে, আমি রিটায়ার্ড নিই নাই, বাট আমি সামনে আপনার প্রিমিয়ার ডিভিশন খেলা আছে, আমি চেষ্টা করে যাব ক্রিকেটে এনজয় করব এবং বিপিএলটা চেষ্টা করব ভালো পারফর্ম করা। আসলে যেখানে খেলে না কেন, একটা ব্যাটসম্যান হিসাবে যদি আপনি রান না করেন, নিজের যে আত্মতৃপ্তি এটা আসে না। সো চেষ্টা করব ওই জায়গা থেকে যে নিজের আত্মতৃপ্তি নিয়ে এবং ভালো ক্রিকেট খেলা। তামিম ইকবাল ডেফিনেটলি, কারণ আমি তামিম সব থেকে বেশি সাকসেস ছিলাম এবং আমি এনজয় করতাম ওর সাথে ব্যাটিং। সব থেকে বড় জিনিস হচ্ছে যে আমার উইকনেস, আমার স্ট্রং, আমি ওর সাথে শেয়ার করতে কখনো আমি শাই ফিল করি নাই। আমি সবসময় তাকে আমি বলেছি যে আমি যখন ব্যাটিং করেছি যে আমার এখন স্ট্রাগল করছি বা এই টাইমটা আমার জন্য খুব ডিফিকাল্ট মনে হচ্ছে, ও জিনিসটা আমার বুঝছে। তো এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট যে একটা পার্টনারের সাথে আপনার যখন আন্ডারস্ট্যান্ডিং ভালো না থাকবে, আপনি মানে বেশি দূর আসলে ক্যারি করা যায় না। সবাই সবার মতো যদি ওপেনিং খেলতে থাকে, ডিফিকাল্ট। তো আগে দুজনে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, তারপরে আমার পার্টনারশিপ ভালো হয়। আমার মনে আছে 2015-এর ওয়ার্ল্ড কাপে আমি যখন খেলে আসি, আমি খুব ভালো খেলেছিলাম না ওয়ার্ল্ড কাপ। আমি জানেন যে আমি হঠাৎ করে ওয়ার্ল্ড কাপে গেছিলাম। আসার পরে কিন্তু আমাকে নিয়ে অনেক কথা হচ্ছিল যে আমি কেন টিমে থাকবো, এই থাকবো। তো আমাকে চান্দিকা হাথুরু সিং খেলার আগের দিনই কিছু কথা বলেছিল, যেটা আমি একটু প্রেশারে ছিলাম খেলাটা নিয়ে। আমি ফার্স্ট ইনিংসে 150 করেছিলাম। তারপর আপনারা দেখেছেন যে আমি কিপিংও করেছিলাম 150 ওভার্স। তো আমি ভেরি টায়ার্ড ছিলাম আসলে ওই গরমের ভিতর। তো আমি আর তামিম যখন স্টার্ট করি, আমরা তো অলমোস্ট ওই টেস্ট ম্যাচ হারের অবস্থায় ছিল। তো আমি তামিম যখন 100 রানের পার্টনারশিপ হয়ে যায়, তখন আমরা কথা বলতেছিলাম। তামিম আমাকে বলতেছিল যে দোস্ত, আমি আর তুই পারি টেস্ট ম্যাচটাকে ড্র করতে। আমরা যদি আরেকটু কষ্ট করি, আমাদের জানি কষ্ট হবে, কিন্তু আমরা আরেকটু কষ্ট করলে টেস্ট ম্যাচটা হয়তো আমরা আরও কাছে, ড্রয়ের কাছে নিয়ে যেতে পারবো। এইভাবে খেলতে খেলতে যখন দেখলাম যে 200 হয়ে গেছে, 250 হয়ে গেছে, তখন আমরা চেষ্টা করলাম না, আমরা এই টেস্ট ম্যাচটা, তখন বিশ্বাস আমাদের ক্রিয়েট হয়ে গেছে যে না, আমরা টেস্ট ম্যাচ ড্র করবো। এইভাবে আসলে পার্টনারশিপটা বিল্ড হয়েছিল। ক্রিকেট শেষ হওয়ার পরে আসলে এখন তো ধরেন ওপেন সব কিছু। আমি বলেছি আমি এখন ম্যাক্সিমাম টাইমে অস্ট্রেলিয়াতে থাকি, আর থাকতে হবে, কারণ আমার ফ্যামিলি ওখানে, সবাই ওখানে। ওখানেও ক্রিকেট আমি খেলতেছি, প্রিমিয়ার ডিভিশন ওখানে অস্ট্রেলিয়া খেলতেছি একটা টিমে। ওখানে একটা কোচিং একাডেমি দেওয়ার প্ল্যান আছে অলরেডি, এটা নিয়ে আমরা কথাবার্তা চলতেছে, কাজ করতেছি আমরা। হোপ সুন হয়তো বা এই বছর নেক্সট ইয়ারের দিকে আমরা ওটা স্টার্ট করব। এবং আমি চাই যে আমি ক্রিকেট ছাড়ার পরে যেন ক্রিকেটের সাথে থাকতে এবং আরও বেটার ক্রিকেট নলেজ নিয়ে কাজ করতে। যেহেতু অস্ট্রেলিয়ান আপনারা জানেন অনেক মডার্ন সব কিছু, ওখান থেকে সব কিছু হয় আসলে, মানে ক্রিকেটের যত অ্যানালিস্ট সব কিছু ওখান থেকে হয়। আমি চেষ্টা করবো যে ওখানে বড় বড় লেভেলে কাজ করা, কোচিং স্টাফদের সাথে বা তাদের সাথে নলেজটা নেওয়া। ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় বাংলাদেশের হয়ে কাজ করা, আমি নিজেকে অনেক সৌভাগ্য মনে করবো।
না দেখুন, প্রথমত ধন্যবাদ বিসিবিকে, কারণ আমি যখন বিসিবিকে প্রপোজটা দিই তারা খুব মানে উইলিংলি জিনিসটা নিয়েছে এবং পজিটিভলি জিনিসটা নিয়েছে। কারণ আমি জানি আসলে আমি হয়তো আর 2টা বছর খেলতে পারতাম, বাট 2টা বছর আমাকে অনেকেই বলেছে যে ভাই আপনি আরও 2টা বছর খেলতে পারতেন। বাট আমার প্রশ্ন হচ্ছে যে 2টা বছর পরে আবার হয়তো সে বলতে পারতো যে ভাই আপনি কবে খেলাটা ছাড়বেন। তো আমার কাছে মনে হয় এই কথাগুলো শোনার থেকে আমার খেলা নিজের থেকে আমি এখন বুঝছি যে না, আমার চলে যাওয়াটা বেটার। এই জন্য আমি আসলে ডিসিশন নিয়েছি, কারণ সম্মান থাকতে থাকতে আসলে নিজের বুঝটা ইম্পর্টেন্ট, বোঝা যে আমি কখন এখানে শেষ করতে চাই। আর সামনে তো অনেক প্লেয়ার আছে তারা খেলবে বাংলাদেশে। আসলে আমাদের দেখেন টেস্ট ক্রিকেট অলমোস্ট আমাদের ক্যারিয়ার শেষ, আমাদের জায়গায় নতুন একটা ছেলে আসবে, তো অনেক তার জন্য লং অপরচুনিটি থাকবে। আমার মনে হয় যে এটা অনেক কিছু চিন্তা করে আসলে ডিসিশন নেওয়া। আমি সোফার বাংলাদেশের যতগুলো ব্যাটসম্যান দেখলাম এখন পর্যন্ত, আমার কাছে ব্যাটিং ভালো লেগেছে ইয়াংদের ভিতরে অমিত হাসানের। আপনি সিলেটে খেলতেছে একটা ছেলে, ইজ ভেরি গুড ব্যাটসম্যান। টেকনিক ওয়াইজ, টেম্পারমেন্ট টেস্ট ক্রিকেটের জন্য পারফেক্ট আমি মনে করি। হয়তো বা সিলেক্টররা তাকে চিন্তা করবে এবং সে পারফর্ম যদি করতে থাকে ডেফিনেটলি আসবে। এটা তো ডিফিকাল্ট কোশ্চেন করলেন ভাই, যে সেরা কোচ, সেরা ক্যাপ্টেন। আসলে সেরা ক্যাপ্টেন সবার সাথেই খেলেছি আমি, মুশফিক থেকে শুরু করে আশরাফুল ভাই থেকে শুরু করে লাস্ট খেললাম মাশরাফি ভাইয়ের সময় পর্যন্ত। ওভারঅল আপনি যদি আমাকে বলেন যে ভালো ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কে করেছে, আমি বলবো সাকিব আল হাসান। কারণ ওর সময়তে খেলে আমি আমার রোলটাকে আমি বুঝতে পেরেছিলাম। আমার সাথে ডিসকাশন করতো ওপেনলি সব কিছু, যে কী আমার রোল বা আমাকে কীভাবে খেলতে হবে। চান্দিকা হাতুরু সিং, আমি আবারও বলছি যে এটা অবশ্যই ও অনেকের কাছে প্রশ্নবিদ্ধ কোচ বা বাট অ্যাজ এ টেকনিক্যাল কোচ হিসাবে অনেক ভালো কোচ ছিলেন। কিন্তু আমি এখানেও আবার বলছি যে হয়তো বা তার অ্যাটিটিউড অনেক প্রবলেম ছিল, অনেকের সাথে হতো না, বাট আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি অ্যাজ এ একটা ব্যাটসম্যান হিসাবে। তো ওই দিক থেকে বলবো যে এই দুজন আমার 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 মনে হয় যে আমার কাছে ভালো লেগেছে। বোঝে না এরকম না, আসলে আমি একটু কোচদের থেকে দূরে থাকতাম, এই জন্যই থাকতাম হয়তো বা একটু কথা বেশি বলতাম না কোচদের সাথে, এত বেশি মানে কোচ ওরিয়েন্টেড হতে চাইতাম না। আমি সবসময় প্ল্যান ছিল যে আমি ভালো খেলবো, ওর সাথে কোনো কিছু পজিটিভ কিছু নেয়ার থাকে আমি নিব, দ্যাটস ইট। এর বাইরে আমি কিছু চিন্তা করতাম না। এনজয় করেছি কুমিল্লা যখন ছিলাম, তখন তো কুমিল্লার ক্যাপ্টেন্সি অনেক এনজয় করেছি। কুমিল্লা আপনি জানেন যে অ্যাজ এ বিপিএল টিম হিসাবে ডেফিনেটলি একটা প্রফেশনাল টিম ছিল। ওই দিক থেকে আমাদের প্লেয়ার ওয়াইজ সব কিছু ছিল একটা হাই কোয়ালিটি সব কিছু। তো ওই দিক থেকে অনেক এনজয় করেছি। ক্যাপ্টেন তো আমি কুমিল্লাতেই করতাম, আর এখন প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে করেছি। এই বছর হয়তো ডিফারেন্ট কোনো টিমে করব। তো এনজয় করি, খারাপ না, আসলে ভালোই লাগে। এই মুহূর্তে এসে আর এসব কথা আর বলতে চাচ্ছি না, কারণ যেটা হয়েছে আমি মনে করি সেটা আমার কপালে ছিল। আমি বলবো না যে আমি 100% রাইট ছিলাম। আমি হয়তো আরও বেটার ক্রিকেট খেলতে পারতাম, বেটার ক্রিকেট খেললে হয়তো আমি কন্টিনিউ হইতাম। বাট হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম যে অপরচুনিটিগুলো যদি আমার আরও একটু ফ্লেক্সিবলভাবে থাকতো, তাহলে হয়তো আমার কেরিয়ারটা ডিফারেন্ট হতো। ওই অপরচুনিটিগুলো হয়তো বা ফ্লেক্সিবল ছিল না। আমিও জানতাম না যে খেলার পরে নেক্সট সিরিজ আমি আসি কিনা বা নেক্সট ম্যাচ আসি কিনা। তো এই জিনিসগুলোতে হয়তো আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে গেছিলো। আর হতাশা নাই, দেখেন আরও চেয়েছিলাম বাংলাদেশ টিমকে সার্ভিস দেওয়া। আমার পিক টাইমটা আমি ভালো খেলতেছিলাম, চেয়েছিলাম যে আমি আরও দেশকে কিছু দেয়া। বাট ঠিক আছে, আমি বললাম তো আমার হয়তো বা কপালে ছিল না, এই জন্য আমি লাককে আমি ডেফিনেটলি বিশ্বাস করি। আক্ষেপ একটা আছে যে বাংলাদেশের হয়ে আমরা অলমোস্ট আমি, তামিম, সাকিব, মুশফিক, মাশরাফি ভাই, রিয়াদ ভাই অনেকদিন একসাথে খেলেছি। যদি আমরা একটা ট্রফি নিয়ে আসতে পারতাম হয়তো বা বড় ইভেন্ট থেকে, সেটা আইদার যে কোনো একটা টুর্নামেন্ট থেকে ভালো ট্রফি নিয়ে আসতে পারতাম, এটা ভালো লাগতো। আসলে বাংলাদেশের হয়ে তো ওরকম আমরা সিগনিফিকেন্ট কোনো ট্রফি আনতে পারি না, এটা বাইলেটারাল সিরিজ ছাড়া। আমার যে শুধু একটা আছে আয়ারল্যান্ডে মনে একটা আমরা নিয়ে এসেছিলাম, বাট এর থেকে মানে বড় টিমের সাথে খেলে, যেমন নিরাজ ট্রফি বলেন বা এশিয়া কাপ, এরকম যদি একটা নিতে পারতাম আমার মনে হয় যে একটু ভালো লাগতো নিজের কেরিয়ার শেষে। দেখুন, টি-20 খেলা বা ওয়ান ডে খেলার মতো আমি মনে করি ফিটনেস ওয়ার্ক বা এগুলো আমি যদি করতে থাকি কাজ, আমার ফিটনেস এখন যে লেভেলে আছে আমি করতে থাকলে আমি নিজেকে হয়তো বা সার্ভাইভ করতে পারবো আর কয়েকটা বছর। কিন্তু 4 ডে খেলার জন্য যে পরিমাণ স্ট্রেংথ বা যে পরিমাণ মেন্টালি আপনার লাগে, আমি মনে করেছি যে আমার থেকে এখন ইয়াংদের সাথে যদি আমি ওই রিদমে যদি ওদের সাথে আমি না পারি, আমার মনে হয় আমার নিজের কাছে ছোটো মানে শাই ফিল হয়। আমি ওই জায়গার থেকে আমি চিন্তা করেছি যে না, এখন একটা ছেলে বলের পিছে যেভাবে চেস করতেছে আমি তার সাথে পারতেছি না। তা আমি নিজের কাছে মনে হচ্ছে যে না, আমি রাইটটাকে নাই। বা টি-20 বা ওয়ান ডে ক্রিকেটের শর্টার ভার্সন ক্রিকেট, এটা আপনি একদিনে খেলা শেষ হয়ে যাবে, আপনি ফুল এনার্জি দিতে পারবেন, কিন্তু যেটা 4 দিনের ম্যাচের জন্য ডিফিকাল্ট। তো ওই দিক থেকে চিন্তা করে আমি দেখলাম যে না।